আমি রাকিব, বয়স ২৩, মোফাস্সল থেকে শহরে আসা এক একাকী তরুণ। দাদির কোলে বড় হয়েছি, কিন্তু ওনার মৃত্যুর পর আত্মীয়ের ঘরে যেন এক ভারী বোঝা হয়ে উঠেছিলাম। সেই অবহেলা আর ক্লান্ত জীবন ছেড়ে একদিন সাহস করে চলে এসেছিলাম ঢাকায়, একটা ভিন্ন জীবনের খোঁজে। চাকরি পাওয়ার পর অফিসের কাছেই এক সাবলেট খুঁজে পেয়েছিলাম। একটা ৩তলা বাড়ির দোতলায় ছোট্ট একটা ঘর, জানালার পাশেই একটা পাম গাছ, আর গলির ওপারে একটা পুরনো দোতলা বাড়ি। সেই বাড়ির বারান্দায় মাঝে মাঝেই একজন মেয়েকে দেখা যেত, শাড়িতে ঢাকা তার শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত মাধুর্য। সেই মেয়েটির নাম ছিল রুশি। সবাই তাকে রুশি আপু বলেই চিনত। রুশি আপু বয়সে বড় হলেও ওর চোখে মুখে একটা আশ্চর্য কোমলতা ছিল। কথায় কথায় হাসত আর আশেপাশের সবার খোঁজ রাখত। প্রথম দিকে শুধু দূর থেকেই দেখতাম, জানালার ফাঁক গলে ওর বারান্দার নিচু আলোয় ঝুলে থাকা চুলগুলো বাতাসে দুলত। মাঝে মাঝে আমাদের চোখও মিলত, কিন্তু সেই চোখে লুকোনো ছিল যেন একটা গভীর অভিমান। একদিন বিকেলে অফিস থেকে ফিরেই জানালায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ শুনে নিচ থেকে ডাক, এই যে, আপনি ওই পাশের ছেলেটা না? আমি একটু চমকে তাকালাম। নিচে দাঁড়িয়ে রুশি আপু, পরনে হালকা গোলাপি শাড়ি, চুল খোলা, চোখে এক ধরনের অদ্ভুত ক্লান্তি আর আত্মবিশ্বাস মিশে থাকা হাসি। আমি হাসুচোখ মাথে নাড়তেই বললেন, ভাই, আমার ঘরে ইন্টারনেট যাচ্ছে না, একটু হেল্প করবেন? সেদিনই প্রথম আমি ওর বাড়িতে ঢুকেছিলাম। রুশি আপুর ঘরটা ছিল সাজানো, কিন্তু নিঃসঙ্গ। দেয়ালে কিছু পুরনো ফটো, একটা ছোট্ট বইয়ের তাক, আর জানালার পাশে রাখা একটা বড় সোফা। মনে হচ্ছিল কারো জন্য অপেক্ষায় আছে। আমি ইন্টারনেট সংযোগ ঠিক করার চেষ্টা করছিলাম, আর রুশি আপু আমার পাশে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে কথা বলছিল। আপনি একা থাকেন? হ্যাঁ, সাবলেট নিয়েছি। আমিও একাই থাকি। স্বামী থাকে বিদেশে, খুব একটা খোঁজ রাখে না। তার কণ্ঠে কোনো অভিমান ছিল না, বরং ছিল এক ধরনের মেনে নেওয়া, একা থাকার অভ্যাস হয়ে যাওয়া মেয়েদের সেই চেনা ক্লান্তি। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আপু হঠাৎ খুব কাছে এসে জানালের পর্দা একটু সরিয়ে দিয়ে বলল, আপনার জানালাতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। ভাবিনি কখনো আমাদের দেখা হবে এভাবে। তার চোখে তখন একটা মায়াময় হাসি, আর কণ্ঠে চাপা এক কষ্টের সুর। হঠাৎ যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমার হাত তখন ওর ল্যাপটপে, কিন্তু মন আটকে গেল পাশে দাঁড়িয়ে থাকা সেই গায়ের গন্ধে, শাড়ির নরম কাপড়ের গন্ধ, আর নিঃসঙ্গতার এক ধরনের আত্মিক উষ্ণতা। চা খেয়ে যাবেন? আমার মনে হলো ওই চায়ের কাপের ভেতর একটা স্বপ্ন লুকোনো আছে। ঢাকার ব্যস্ত জীবন একটা মানুষকে আরও নিঃসঙ্গ করে তোলে। অফিস শেষে সন্ধ্যার পর সময় যেন থেমে যায়। আমি রাকিব সেই থেমে থাকা সময়ের মধ্যে একটুকরো শান্তির খোঁজে ছাদে উঠে যাই প্রায় প্রতিদিন। সেই ছাদেই আবার দেখা হয়ে যায় রুশি আপুর সঙ্গে। রুশি আপু বয়সে আমার চেয়ে অন্তত ৬-৭ বছর বড়, কিন্তু তার চোখে মুখে যে একাকিত্বের ছায়া, তা বয়সকে ছাপিয়ে যায়। শান্ত স্বরে কথা বলেন, কিন্তু মাঝে মাঝে একটা চাপা হাহাকার যেন গলা ছুঁয়ে বেরিয়ে আসে। সেদিন সন্ধ্যায় ছাদে উঠতেই দেখি রুশি আপু একা বসে আছেন ছাদের কোনায়, শাড়ির আঁচল হালকা হাওয়ায় উড়ছে। কাঁধে ঝুলে থাকা চুলগুলো একটু এলোমেলো, কিন্তু অসাধারণ একটা মাধুর্য আছে তার সেই এলোমেলো চুলে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই উনি একটু চমকে তাকালেন, তারপর হালকা হাসলেন। তুমি প্রতিদিন ছাদে আসো রাকিব? হ্যাঁ আপু, একটু শান্তি পাই এখানে। তাই তো। ছাদে যেন বুক খোলা আকাশের নিচে একটু নিঃশ্বাস নেওয়া যায়। তার কণ্ঠে সেই মুহূর্তে একটা আশ্চর্য কোমলতা ছিল। আমি পাশে বসতেই কিছুক্ষণ চুপচাপ কাটি। একটা সময় তিনি বললেন, তোমার কখনো খুব নিঃসঙ্গ লাগে রাকিব? আমি একটু থেমে বললাম, প্রায়ই। একা মানুষ তো আমি। অফিসের পর ফ্ল্যাটে ফিরে আর কিছুই ভালো লাগে না। রুশি আপু কিছু না বলে আমার দিকে তাকিয়ে থাকলেন। সেই দৃষ্টিতে একটা মায়া ছিল, একটা অনুচ্চারিত সান্ত্বনে। আস্তে আস্তে রাত ঘনিয়ে এলো। ছাদের বাতিগুলো জ্বলে উঠল। হঠাৎ হাওয়ায় ওর চুলটা চোখে এসে পড়ল। আমি হাত বাড়িয়ে সরিয়ে দিলাম। রুশি আপু একটু কাঁপলেন, কিন্তু কিছু বললেন না। আমি খুব আস্তে বললাম, আপনি খুব একা না আপু? হ্যাঁ রাকিব, খুব। মাঝে মাঝে মনে হয় কেউ যদি শুধু একটু বুঝতো আমাকে, শুধু একটু ছুঁয়ে দিত সেই একাকিত্বকে। তার গলা কেঁপে উঠল। আমার মন যেন ভরে উঠল এক অভিমানী মমতায়। আমি ওনার হাতটা খুব আস্তে ধরে ফেললাম। তিনি আমার চোখের দিকে চেয়ে থাকলেন, খুব গভীরভাবে।
সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ, শুধু হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছিলাম, আমার আর তার। আমি আরও একটু কাছে এলাম, দুজনের শ্বাসের শব্দ মিশে যাচ্ছিল একে অন্যে। একসময় আমি তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। তিনি আর আপত্তি করলেন না, উল্টো নিজের কপালটা আমার বুকে রেখে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। তার শরীরটা হালকা কাঁপছিল, হয়তো অনুভূতির ভারে। সেই মুহূর্তে আমাদের মাঝে কোনো কথা ছিল না, ছিল না কোনো চাওয়া পাওয়া, ছিল শুধু দুইটি একাকী হৃদয়ের একান্ত নীরবতা, এক গভীর উপলব্ধি। ঢাকার ব্যস্ততা যেন দিন দিন আমার নিঃসঙ্গতাকে আরও ঘন করে তুলছিল। তবে সেই ছাদের বিকেলটা আমার জীবনে একটা নরম আলো ফেলেছিল, আর সেই আলোর উৎস ছিল রুশি আপু। ওর গলায় একরাশ ক্লান্তি থাকলেও মুখে ছিল একরকম প্রশান্তি, যেন বহুদিনের চেনা কাউকে পেয়ে একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলেছে। তোমাকে দেখে আমার ভালো লাগছে রাকিব, ও বলল। আমি কিছু বলতে পারিনি তখন, শুধু মাথা নেড়ে ছাদের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। আস্তে আস্তে কথা এগোতে লাগল। ও বলল ওর স্বামী দেশের বাইরে, প্রায় ৩ বছর হল ফিরতে পারেনি। অফিস, কাজ, সংসার সব কিছুই একা সামলাতে হয়, আর তার মধ্যেই নিঃসঙ্গ সন্ধেগুলোয় ছাদই নাকি তার একমাত্র আশ্রয়। তুমি জানো রাকিব, রুশি আপু হঠাৎ গলার স্বর নরম করল, কখনো কখনো মানুষ অনেক কাছের কাউকে হারিয়ে ফেলে, অথচ হারানোটা বুঝতেই পারে না, বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়। আমি চুপ করে শুনছিলাম। তুমি যদি কিছু মনে না করো, মাঝে মাঝে আমার পাশে একটু বসবে? ওর চোখে প্রশ্ন ছিল না, ছিল একরকম আবেগের সাড়া। আমি বললাম, তুমি বললেই। ও হালকা হেসে ছাদের দেয়ালে বসে পড়ল, আমিও পাশেই বসলাম। রুশি আপুর ঘাড়ের কিছু চুল বাতাসে উড়ছিল, সূর্যের শেষ রশ্মিতে ওর গায়ের গ্লোটা যেন স্বচ্ছ কোমল একটা আলোয় জ্বলছিল। আমার ভেতরে একটা অদ্ভুত নরম অনুভব জন্ম নিচ্ছিল। ওর পাশে বসে সেই গন্ধ, সেই শান্তি, সেই উষ্ণটা যেন আমাকে আঙেলে রাখছিল। হঠাৎ ওর হাত আমার হাত ছুঁয়ে গেল। আমি হাত সরাইনি। চোখে চোখ পড়তেই একটা হালকা থেমে থাকা নিঃশ্বাস, তারপর একটুখানি নরম ঠোঁটের স্পর্শ। এক মুহূর্তে যেন আমরা দুজনেই অনুভব করলাম, এ কোনো ভুল নয়, এ যেন দীর্ঘদিনের জমে থাকা নিঃশ্বাসের এক শান্ত নিঃসরণ। ওর মুখটা আমার কাঁধে এলিয়ে পড়ল। আমি হাত দিয়ে ওকে একটু জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তটা কোনো কথা ছিল না, ছিল কেবল এক ধরনের অনুভূতির তাপ। নীরব ছাদ, নরম বাতাস এবং দুটি নিঃসঙ্গ হৃদয়ে একসাথে জেগে ওঠা। সন্ধে গড়িয়ে যাচ্ছে, বাইরে ছড়িয়ে থাকা কমলা আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হয়ে উঠছে। ফ্ল্যাটের জানালা খুলে বাইরে তাকিয়ে রুশি আপু চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার কাঁধ ছুঁয়ে পড়া আলোয় একটা নিঃশব্দ কোমলতা যেন ভেসে আসছিল। আমি তখন সোফায় বসে, হাতে বই, কিন্তু মন পড়েছিল ওর দিকে। আমার চোখ বারবার হারিয়ে যাচ্ছিল ওর নরম খোলা চুলে, সেই জানালার হাওয়ায় ওড়ানো শাড়ির আঁচলে। রুশি আপু হঠাৎ পেছন ফিরে তাকালেন। রাকিব, তুমি ভালো তো? আমি একটু চমকে উঠলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, ভালো। তুমি এখন আগের মতো কথা বলো না, তুমি কি কিছু অনুভব করছো যা বলা যাচ্ছে না? আমি নিশ্চুপ। ভেতরে গুমড়ে উঠছিল অনেক কথা, একাকিত্ব, অভাব, ভালোবাসার ক্ষুধা আর সেই অপরাধবোধ, সব একসাথে মাথার ভেতর ঘুরছিল। ও হঠাৎ এগিয়ে এসে পাশে বসলেন। রাকিব, তুমি জানো তো, আমি কারো বড় বোন হয়ে জন্মাইনি। আমিও মানুষ, আমিও একা। আমি শুধু চাই তুমি আমাকে মানুষ হিসেবেই দেখো। সেই মুহূর্তটা যেন সময়কে থমকে দিল। আমাদের মাঝখানে কিছু ফাঁকা জায়গা ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে সেই দূরত্বটা আর থাকল না। আমি আস্তে করে বললাম, আপু, আমার বুক ভরে যায় যখন আপনি পাশে থাকেন। আমি ভুলে যাই আমার কেউ নেই। রুশি আপু হালকা করে আমার হাত ধরলেন। তাহলে পাশে থাকো, মানুষ হয়ে, অনুভব দিয়ে। সম্পর্কটা কোনো নাম পাবে না, শুধু অনুভব হবে। আমি মাথা হেট করলাম, তার হাতটা আমার বুকের ওপর রাখলাম, আর উনি আস্তে করে আমাকে জড়িয়ে ধরলেন। চুপচাপ, নিঃশব্দে, একে অন্যের উষ্ণতায় মিশে গেলাম। কোনো শব্দ নেই, কোনো প্রতিজ্ঞা নেই,
শুধু দুইটা নিঃসঙ্গ মন যেন একটু আশ্রয় খুঁজে পেল একে অন্যের মাঝে। গভীর রাতে ছাদটা আজও নিস্তব্ধ, তবে আজকের নীরবতা ভয়ের নয়, আশ্চর্য এক প্রশান্তির। আমার আর রুশি আপুর মাঝখানে আজ আর কোনো দ্বিধা নেই, নেই কোনো কৃত্রিমতা। আমার কাঁধে মাথা রেখে রুশি আপু বললেন, তুই জানিস রাকিব, ভালোবাসা মানেই শুধু চাওয়া নয়, অনেক সময় কাউকে নিঃশব্দে অনুভব করাও ভালোবাসা। আমি একটুও নড়লাম না, যেন সেই নরম মাথাখানা আমার হৃদয়ে মিশে গেছে। আমি আজকাল খুব একা হয়ে পড়ি আকিব, তুই যখন থাকিস মনে হয় আবার বাঁচতে পারি। আমি তার হাতটা ধরে বললাম, আমি আছি আপু, থাকবও, ঠিক আগের মতো, শুধু একটু বেশি করে পাশে, একটু বেশি আপন হয়। রুশি আপু চুপ করে গেলেন। হঠাৎ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ছাদের এক কোণে হেঁটে গেলেন তিনি। হাওয়া খাচ্ছিল তার ওড়নাটা, আর চাঁদের আলোয় ভেসে উঠছিল সেই মুখ যেটা আজকাল আমার নীরব রাতগুলোর সঙ্গী হয়ে উঠেছে। আমি উঠে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। তার শরীর কেঁপে উঠল খানিকটা, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে এলো। রাকিব, তার কণ্ঠ যেন ফিসফিস করে উঠল, এইভাবে থেকিস না, আমি দুর্বল হয়ে যাই। আমি নরম স্বরে বললাম, তোমার দুর্বলতা নয়, আমি চাই তুমি আমার শক্তি হও। তার চোখের কোণে অশ্রু, সেই অশ্রু মোছার আগে আমি তার কপালে আলতো করে একটি চুমু খেয়ে বললাম, এই জীবনটা আর একা নয়, এখন থেকে আমরা দুজন। প্রেম, ভালোবাসা কিংবা ঘনিষ্ঠতা, এগুলো তখনই সত্য যখন তা হয় সম্মতিতে, পরিণত মানসিকতায় এবং দায়িত্বের সঙ্গে। অপ্রথাগত সম্পর্ক হলেও তাতে যদি থাকে আন্তরিকতা, বিশ্বাস এবং সামাজিক সচেতনতা, তাহলেই সেটা হয়ে ওঠে মানবিক। ভালোবাসা মানেই শারীরিক নয়, ভালোবাসা মানেই নিষিদ্ধ নয়। ভালোবাসা হতে পারে এক ধরনের নীরব বোঝাপড়া, যেখানে প্রতিটি আলিঙ্গন একটি প্রতিজ্ঞা হয়ে ওঠে।